ওয়েলকাম ইউ অল টু এসটা কম্পিটিশন ইউটিউব চ্যানেল। আমি অরিত্র স্যার চলে এসেছি আজকে তোমাদের ফুড এসআই 2022 এর পেপার সলভে পরের পার্ট নিয়ে। তো গতকালকের ক্লাস তোমরা নিশ্চয়ই দেখেছো প্রত্যেকে। তোমরা যারা যারা আজকের ক্লাস দেখছো এবং গতকালের ক্লাস দেখোনি তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, দেখো ফুড এসআই 2022 পেপার সলিউশন। সেখানে পরপর জিকে ম্যাথসের পেপারগুলো সলভ করানো হচ্ছে শিফট ওয়াইজ। এবং যারা যারা আমাদের আরও কিছু প্র্যাকটিস ভিডিও দেখতে চাও, তো আমাদের ভিডিও লিস্টে সেগুলো পরপর তোমরা দেখতে পাবে। তো তোমরা সেগুলো দেখলে তোমাদের বেশ কিছু পরীক্ষায় হেল্প পাবে। বিশেষ করে যারা ডাব্লিউবিসিএস সিজিএল এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের কথা মাথায় রেখে আমরা বেশ কিছু ভিডিও আগে বানিয়েছি এবং আগামী দিনে আরও কিছু ভিডিও আসতে চলেছে। এখন আমরা প্রেজেন্টলি যেটা করছি সেটা হচ্ছে ফুড এসআই 2022-তে যে ম্যাথস জিকে কোশ্চেন এসছে সমস্ত শিফট মিলিয়ে টোটাল 6টা শিফটের 600টা কোশ্চেন, 300টা ম্যাথ এবং 300টা জিকে জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন উইথ প্রপার এক্সপ্লেনেশন, টেকনিক, সলিউশনের টেকনিক, যা ভাববে সমস্ত ভেবে মাথায় রেখে এগুলো করানো হবে। তো কালকের ক্লাস তোমরা আশা করি দেখেছিলে। তো সেখানে ম্যাথসের আমরা প্রথম 25টা কোশ্চেন করেছিলাম ডে 1 শিফট 1-এর। তো আজকে তারপর থেকে আমরা কন্টিনিউ করব। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। কোনো পার্টিকুলার তোমাদের কোনো ডিমান্ড থাকলে, কোনো ক্লাস, কোনো টপিকের প্র্যাকটিস সম্পর্কিত, তোমরা কমেন্টে লিখতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8813005030 আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং দরকার পড়লে আমার পার্সোনাল নাম্বার সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে? এছাড়া তোমাদের জন্য ইউটিউবে যে ক্লাসগুলো আসছে, এখন থেকে তোমাদের জন্য ডেলি ক্লাস আসবে। প্রথমে আমরা ফুড এসআইয়ের পেপারগুলো সলভ করছি, এরপর মডেল কোশ্চেন প্র্যাকটিস করব, ডাব্লিউবিসিএস মেন্স প্রি এর ইম্পর্টেন্ট কোশ্চেন বা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার মেন্সের কোশ্চেন সলিউশন, এগুলো সমস্ত এক এক করে আমাদের চ্যানেলে আসতে থাকবে এবং প্রায় প্রতিদিন সন্ধ্যে 8টায় তোমরা ক্লাস পেতে থাকবে। কোনো দিন হয়তো আগে পিছিয়ে ক্লাসের টাইমিং হতে পারে, বাট মোটামুটিভাবে আমরা চেষ্টা করব প্রতিদিন রাতে এবং সন্ধ্যের দিকে ক্লাসগুলোকে শিডিউল করার, যাতে তোমরা প্রত্যেকে যারা ওয়ার্কিং বা যারা কোথাও পড়াশোনা করছো, যারা এখনো সেমিস্টার এক্সাম দিচ্ছ, তারা প্রত্যেকে যাতে ক্লাসটা অ্যাভেল করতে পারো লাইভ। আর যারা লাইভ ক্লাস মিস করবে তারা পরে গিয়ে রেকর্ডেড দেখে নিতে পারো এবং রেকর্ড ভার্সনটা দেখে তোমাদের যা ডাউট বা তোমাদের যা কোয়ারি সেটা তোমরা কমেন্টে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম কোশ্চেন দেখো যেটা দেওয়া আছে সেটা একটা অ্যাভারেজ স্পিডের কোশ্চেন। কি বলা হচ্ছে, আ বাস ট্রাভেলস ফার্স্ট হাফ ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস উইথ আ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার and the rest half distance with a speed of 60 km per hour. The average speed of the bus is. তো তোমাকে বলছে একটা গোটা ডিস্টেন্স আছে, তার অর্ধেক ডিস্টেন্স বাস কি করছে 40 স্পিডে ট্রাভেল করছে এবং বাকি অর্ধেক ডিস্টেন্স বাস 60 স্পিডে ট্রাভেল করছে। গোটা ডিস্টেন্সের হাফ, তো গোটা ডিস্টেন্সের অর্ধেক, দ্যাট ইজ দুটো ডিস্টেন্স ইকুয়াল d/2 করে যদি আমি ভাবি। তো মনে রাখতে হবে যখন আমরা অ্যাভারেজ স্পিড বার করি, অ্যাভারেজ স্পিড বার করার সময় কিছু নিয়ম বা কিছু মেথড আমাদের জানতে হবে। প্রথম কথা, যখন ডিস্টেন্স সেম হয়, ডিস্টেন্স সেম, কোশ্চেন সলভ করার আগে এই কনসেপ্টগুলো বুঝে নাও। ডিস্টেন্স সেমেতে বেশ কিছু কেস হতে পারে। একটা হতে পারে সেম ডিস্টেন্স দুজন পার্সন আলাদা আলাদা করে ট্রাভেল করছে, একজন ফর্সে 50 স্পিডে, একজন ফর্সে 60 স্পিডে 50 কিলোমিটার পার আওয়ার, আরেকজন ট্রাভেল করছে 60 কিলোমিটার পার আওয়ার এবং ডিস্টেন্সটা সেম, একই ডিস্টেন্স, ধরো পয়েন্ট পি থেকে পয়েন্ট কিউ ট্রাভেল করছে সেম ডিস্টেন্স। তো এদের অ্যাভারেজ স্পিড বার করতে বলতে পারে। এটা 1 নম্বর কোশ্চেন হতে পারে যে দুজন আলাদা পার্সন একই ডিস্টেন্স ট্রাভেল করছে, তাদের অ্যাভারেজ স্পিড কত, এখানে ডিস্টেন্স সেম। বা হতে পারে একই ডিস্টেন্স, তুমি একবার পি টু কিউ গেছো, সেটা তুমি ধরো গেছো 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে এবং দেন তুমি কিউ থেকে পিতে আবার ফেরত এসছো, সেটা ধরো তুমি এসছো 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে এবং তখন তোমার অ্যাভারেজ স্পিড বার করতে বলতে পারে। এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে একটাই পার্সন আছে, এটা সেকেন্ড টাইপের কোশ্চেন। একই পার্সন, একজনই পার্সন, তুমি গেছো এবং তুমি ফিরেছো, বাট দুক্ষেত্রেই তুমি যে ডিস্টেন্স ট্রাভেল করেছো ডিস্টেন্সটা সেম। তাহলে এখানেও কনসেপ্ট কিন্তু একই লাগবে, সেই সেম ডিস্টেন্স কনসেপ্ট। সেম ডিস্টেন্সে একবার দুজন পার্সন ট্রাভেল করেছে তাদের অ্যাভারেজ স্পিড, একবার তুমি গেছো আপ এবং ডাউনে ফিরেছো তোমার অ্যাভারেজ স্পিড। আরেকটা 3 নম্বর কী হতে পারে, দুটো ইকুয়াল হাফ ডিস্টেন্স, যেটা এই কোশ্চেনটাতে দেওয়া আছে সেটা 3 নম্বর টাইপ, যে দুটো ইকুয়াল হাফ ডিস্টেন্স ফর্সে এ থেকে বি এবং বি থেকে সি, বি হচ্ছে এদের মিড পয়েন্ট, দ্যাট ইজ এই দুটো ডিস্টেন্স ইকুয়াল। তো প্রথম হাফ ডিস্টেন্স তুমি ট্রাভেল করেছো ফর্সে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে, নেক্সট পরের হাফ ডিস্টেন্স তুমি ট্রাভেল করেছো ফর্সে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে, যেমন এই কোশ্চেনে দেওয়া আছে, এবং তোমাকে অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। তো
তো তিনটে ক্ষেত্রেই আমরা যে তিনটে কোশ্চেন টাইপ দেখলাম, তিনটে টাইপেই তোমাদের যেটা প্রথম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তিনটে টাইপেই কিন্তু ডিস্টেন্স সেমের ওপরেই কোশ্চেন দিয়েছে। তো ডিস্টেন্স সেমের ওপরে যখনই কোশ্চেন দেবে, তো সেখানে দুটো স্পিডের যদি অ্যাভারেজ স্পিড বার করতে দেয়, তো আমরা কোনো রকম ডিস্টেন্স থেকে স্পিড দিয়ে টাইম বার করে দেন অ্যাভারেজ স্পিড বার করা এরকম না করে ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি যে ফর টু স্পিড, আবারও বলছি কন্ডিশন কি না ডিস্টেন্স সেম, তো দুটো স্পিডের ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড কি হয়, অ্যাভারেজ স্পিড হয় 2 ইন্টু প্রোডাক্ট অফ স্পিডস ডিভাইডেড বাই সাম অফ স্পিড। আমি আরেকবার নিচে একটু ব্ল্যাঙ্ক জায়গায় ভালো করে লিখছি। তো যখনই ডিস্টেন্স সেম হয়, ফর টু স্পিড, দুটো যদি গতিবেগ থাকে তাদের অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ কী হয় না টোয়াইস ইন্টু দুটো গতিবেগের গুণফল, দ্যাট ইজ প্রোডাক্ট অফ স্পিড, ধরো S1 ইন্টু S2 ডিভাইডেড বাই সাম অফ স্পিড, দ্যাট ইজ S1 প্লাস S2। ঠিক আছে, এটা হয় দুটো স্পিডের জন্য। এবার অনেকে আমাকে বলতে পারো যে যদি তিনটে স্পিড থাকে, ফর থ্রি স্পিডস, তিনটে স্পিড দেওয়া আছে, তো তিনটে স্পিড দেওয়া থাকলে অ্যাভারেজ স্পিড কী হবে, তারও ফর্মুলা আছে, সেটা কি হয়ে যায়, ধরো তিনটে স্পিড যথাক্রমে XYZ, তো তুমি কি করবে 3XYZ বাই XY প্লাস YZ প্লাস ZX। এবার কথা হচ্ছে আমি কি এই ফর্মুলাটা ইউজ করব, বা যেমন ধরো চারটে স্পিড যদি দেওয়া থাকে, তো সেখানেও ফর্মুলা আছে, ধরো চারটে স্পিড ABCD, তো 4ABCD বাই ABC প্লাস BCD প্লাস CDA প্লাস ABD। ওকে, এরকম ফর্মুলা তোমরা ইউজ করে করতে পারো, তিনটে চারটে পাঁচটা সবেরই করা যায়, চারটে অবধি কোশ্চেন তোমাদের দিতেই পারে, তো তোমরা ফর্মুলা ইউজ করতে পারো। কিন্তু আমি এবার শেখাবো যে ফর্মুলা ছাড়া আমরা কিভাবে তিনটে স্পিড দেওয়া থাকলে সেখান থেকে ইউজ করতে পারি, ফর্মুলা না ইউজ করে কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, আরেকটা কথা, যদি ডিস্টেন্স সেম না হয়, ডিস্টেন্স ধরো ডিফারেন্ট ডিস্টেন্স ধরো দেওয়া আছে, তখন অ্যাভারেজ স্পিড কী করে বার করবো না, তখন অ্যাভারেজ স্পিড বার করবো নর্মাল ফর্মুলা ইউজ করে বেসিক মেথডে। যেমন তোমাকে ধরো বলছে প্রথম একটা ডিস্টেন্স আছে 20 কিলোমিটার, সেটা গেছে 40 স্পিডে, দেন একটা পার্টিকুলার ডিস্টেন্স 30 কিলোমিটার একই কন্টিনিউয়াস চলছে, সেটা গেছে ধরো 50 স্পিডে, তারপরের একটা ডিস্টেন্স ধরো রিমেনিং 10 কিলোমিটার, সেটা গেছে ধরো 60 স্পিডে, তো অ্যাভারেজ স্পিড কত। তো তোমাকে যদি এরকম কন্ডিশন দেয়, বা ধরো বললো যে একটা ট্রেন পয়েন্ট A টু B গেছে, আরেকটা ট্রেন তার ডাবল ডিস্টেন্স গেছে, যে A টু B যে ডিস্টেন্স D তার ডাবল ডিস্টেন্স গেছে, তো প্রথমটা স্পিড ছিল 60, পরেরটা স্পিড 80, তো দুজনের অ্যাভারেজ স্পিড কত। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ডিস্টেন্স হচ্ছে ডিফারেন্ট, আর ডিফারেন্ট ডিস্টেন্স থাকলে তখন আমরা কিন্তু এই কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না। ডিফারেন্ট ডিস্টেন্স থাকলে তখন আমাদের অ্যাভারেজ স্পিড কী করতে হবে, বেসিক মেথডে বার করতে হবে। তো তখন অ্যাভারেজ স্পিড আমার কী হয়ে যায় না টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো তুমি তখন কিভাবে ক্যালকুলেট করবে, তোমরা তখন এইভাবে ক্যালকুলেট করবে যে মোট ডিস্টেন্স কি গেছে 20 প্লাস 30 প্লাস 10, দ্যাট ইজ 60 কিলোমিটার, আর টাইম কত লেগেছে 20 যেতে 40 স্পিডে কত টাইম T1 বার করবে, 30-50 স্পিডে T2 বার করবে, 10-60 স্পিডে T3 বার করবে, এবং T1 T2 T3 যোগ করে নিচে সেটা বসিয়ে দেবে, এবং ক্যালকুলেট করে তুমি অ্যাভারেজ স্পিড বার করতে পারবে। তো অ্যাভারেজ স্পিড যখন ডিস্টেন্স ইকুয়াল নয়, তখন বেসিক মেথডে আমরা বার করি অ্যাভারেজ স্পিডের নর্মাল ফর্মুলা ইউজ করে। এবার এইটা আমি বলবো যে যখন তিনটে স্পিড বা চারটে স্পিড দেওয়া থাকবে, তখন আমি ক্যালকুলেশন কিভাবে করবো। আমি একটু নিচের এই স্পেসটাতে করছি, ঠিক আছে। ধরো তিনটে স্পিড দেওয়া আছে, ধরো বলছে সেম ডিস্টেন্স, তিনজন পার্সন A B এবং C ধরো ট্রাভেল করছে, বা তিনটে ইকুয়াল ডিস্টেন্স D D D, তিনটে স্পিড, একটা 30, একটা 40, একটা 50 স্পিডে যাচ্ছে, বা তিনজন পার্সন 30, 40, 50 স্পিডে যাচ্ছে, তো এদের অ্যাভারেজ স্পিড যদি বার করতে বলে, তো তোমার কাছে ফর্মুলা আছে, যে ফর্মুলা আমি উপরে অলরেডি লিখে দিয়েছি, তুমি এই ফর্মুলায় যদি বসাও তো তুমি ইজিলি করতে পারবে। কিন্তু কথা হচ্ছে ফর্মুলায় বসিয়ে গুণ যোগ ভাগ আমি করতে চাই না, তো তখন আমি কি করব না, আমি যেরকম টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা LCM মেথড ইউজ করে করি, সেরকম আমরা LCM মেথড ইউজ করে এখানেও সলভ করতে পারি এবং অ্যাভারেজ স্পিড বার করতে পারি। এবং এই মেথড অনেকের জানা নেই, তো মেথডটা কী করে ইউজ করতে হয় এবং কীভাবে এতে সলভ করা যায় শিখে নাও। তো আমরা কি করব, স্পিডগুলোকে লিখব, প্রথম জনের ধরো 30, বা প্রথম ডিস্টেন্সটা 30, তারপর 40, 50, তো তিনটে স্পিডের যেটা LCM নেব, সেই LCMটা কী হবে, LCMটা হবে ডিস্টেন্স যেটাকে আমি ধরবো, যেমন ডিস্টেন্স আমি যদি D না ধরি, আমি কি ধরে নেব, এই স্পিডগুলোর LCMটাকেই ডিস্টেন্স ধরে নেব। তো LCM কত আসবে, যেমন এখানে LCM কত আসছে, এখানে LCM আসছে 50, দেন 50-র মধ্যে আমার একটা 4 দরকার আর একটা 3 দরকার, দ্যাট ইজ 600, ঠিক আছে।
তো 600 এলসিএম, এই যে কীভাবে মুখে মুখে এলসিএম বার করলাম এটাও আমি পরে শেখাবো তোমাদের, খুব ইন্টারেস্টিং এবং ভালো লাগবে, তোমাদের অনেক টাইম বেঁচে যাবে। তো এই যে 600 আমি বের করলাম এলসিএম, তো 600 যে এলসিএম বেরোলো সেই 600 এলসিএম ডিস্টেন্স এলো। এবার ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ দিই তাহলে আমি কী পাবো, প্রত্যেক ক্ষেত্রে টাইম পেয়ে যাবো। যেমন এ বি সি তিনজনের আমি টাইমটা পেয়ে যাবো। তো টাইম কত, প্রথম জনের 20 ঘন্টা, সেকেন্ড জনের কত লাগছে 15 ঘন্টা, আর থার্ড জনের কত লাগছে 12 ঘন্টা। ঠিক আছে, পেয়ে গেলাম আমি টাইমগুলো। তাহলে এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে অ্যাভারেজ স্পিড বার করার জন্য নর্মাল ফর্মুলা ইউজ করতে হয়। তো ফর্মুলাটা কত না, টোটাল ডিস্টেন্স ট্রাভেল। তো তিনজনেই 600 করে ট্রাভেল করেছে, তাহলে 600 × 3 বাই টোটাল টাইম টেকেন। প্রথম জনের 20, সেকেন্ড জনের 15, থার্ড জনের 12। তাহলে 600 × 3 ডিভাইডেড বাই কত আসছে, এখান থেকে 20, 35, 47। দেখো এখান থেকে মুখে আমি এমন একটা ভ্যালু নিয়েছি তাই এরকম এলো, এটা মিললো না। ধরো তোমাকে এক্সামে এমন ভ্যালু দেবে সেটা তোমার মিলে যাবে, কাটাকুটি হয়ে যাবে, তুমি অ্যাভারেজ স্পিড একটা ইন্টিজার ভ্যালু পূর্ণ সংখ্যা পেয়ে যাবে। বাট আমি মেথডটা কি ইউজ করলাম সেটা দেখো। আমি যদি এখানে ডি ধরতাম তো ওপরে আসতো 3D, নিচে আসতো D/30 প্রথম জনের টাইম লেগেছে, D/40 সেকেন্ড জনের টাইম লেগেছে, D/50 তৃতীয় জনের টাইম লেগেছে। হয় এভাবে করতে হতো বেসিকে, বা আমাকে কী করতে হতো 3 ইন্টু ফর্মুলায় বসাতাম 30 × 40 × 50, নিচে একবার 30 × 40, একবার 40 × 50, একবার 50 × 30, এইভাবে বসে বসে আমাকে করতে হতো। তো সেই ক্যালকুলেশন টাইমটা আমি বাঁচিয়ে ফেললাম আমি এই মেথডে করে। তো এই মেথডটা বুঝে নাও, 3টে 4টে যে কটা স্পিড দিক যদি ডিস্টেন্স ইকুয়াল বলে আমি এইভাবে ইজিলি করতে পারি। তো দেখো এবার আমাদের কাছে যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেনটা সলভ করার কোনো ব্যাপারই রইলো না, তোমরা দেখি কোশ্চেনটা সলভ করে দিতে পারবে। তো কোশ্চেনটাতে কী বলেছিল, দুটো ইকুয়াল ডিস্টেন্স 40 আর 60 স্পিডে গেলে অ্যাভারেজ স্পিড কত হবে। তো অ্যাভারেজ স্পিড কী হবে, 2 × প্রোডাক্ট অফ স্পিড ডিভাইডেড বাই সাম অফ স্পিড। তো নিচে 100 হলো, 0 0 কেটে গেল, তো আমার অ্যাভারেজ স্পিড কত হয়ে গেল 48 km/h, অপশন ডি। ক্লিয়ার? তো এই পুরো কনসেপ্টটা খাতায় নোট করে নাও সুন্দর করে, কোনো কোয়ারি থাকলে কোনো ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞাসা করে নিতে পারো আমাকে। পরের কোশ্চেন কী বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 50, রাম অ্যান্ড শ্যাম টুগেদার ক্যান ফিনিশ আ জব ইন 8 days। রাম আর শ্যাম দুজনে একসাথে 8 দিনে একটা কাজ করে। রাম ক্যান ডু দ্য সেম জব অন হিজ ওন ইন 12 days। রাম কত দিনে একা করে, 12 দিনে। তাহলে শ্যাম, হাউ লং উইল শ্যাম টেক টু ডু দিস জব বাই হিমসেলফ। তো শ্যাম একা কাজটি কত দিনে করবে, দুজনে একসাথে 8 দিনে করে, রাম একা 12 দিনে করে, শ্যাম একা কত দিনে করবে, এটাই হচ্ছে কোশ্চেন। তো টাইম দেওয়া আছে, আমি কি করব, টোটাল ওয়ার্ক যেটা বার করবো এদের এলসিএম সেটা কত হয়ে যাবে 24, 8 আর 12 এলসিএম 24। তো এখান থেকে ওদের এফিসিয়েন্সি কী পাবো, রাম আর শ্যামের এফিসিয়েন্সি কত হচ্ছে 24/8, দ্যাট ইজ 3, আর রামের এফিসিয়েন্সি হচ্ছে 24/12, দ্যাট ইজ 2। তো 3 থেকে 2 যদি বিয়োগ করে দিই, কেন বিয়োগ করবো, রাম প্লাস শ্যাম মিলিয়ে 3, রামের একা 2, তাহলে এখান থেকে পেয়ে যাবো শ্যামের এফিসিয়েন্সি কত 1। তাহলে শ্যামের কত টাইম লাগবে, টাইম ফর শ্যাম সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক 24 বাই শ্যামের এফিসিয়েন্সি 1। তাহলে পুরো কাজটা যদি 24 কাজ শ্যাম করে ওর 1 এফিসিয়েন্সি দিয়ে ওর কত দিন লাগবে 24 days, দ্যাট ইজ অপশন সি, 24 দিন লাগবে। বোঝা গেছে প্রত্যেকে? খুব সহজ টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, আমরা এভাবেই সলভ করব। পরের কোশ্চেন দেখো, পাইপ অ্যান্ড সিস্টেমের কোশ্চেন। তো বলছি আ পাইপ ক্যান ফিল আ ট্যাঙ্ক ইন x আওয়ার্স অ্যান্ড আনাদার পাইপ ক্যান এমটি ইট ইন y আওয়ার্স। দেখো y গ্রেটার দ্যান x এই কন্ডিশনটা দিয়েছে, এর অর্থ কি, দেখো এটা হচ্ছে টাইম, ওয়াইটা হচ্ছে ওয়াই আওয়ার টাইম, এক্সটা হচ্ছে এক্স আওয়ার টাইম। খালি করতে বেশি টাইম লাগে, মোর টাইম লাগে, তার মানে যে পাইপটা খালি করছে সে অনেক বেশি টাইম নিয়ে খালি করছে বা তার এফিসিয়েন্সি খুব কম। আমরা সবসময় কি চাইবো, যে পাইপ দিয়ে ট্যাঙ্ক ভর্তি হবে বা সিস্টার্ন ভর্তি হবে তার এফিসিয়েন্সি যেন বেশি হয়, আর যেটা দিয়ে খালি হবে, যেটা ধরো লিক হবে বা যেটা দিয়ে ধরো আউটলেট, যেটা দিয়ে আমি প্রয়োজনে জল বার করে দেবো, সেটা কি হবে, এফিসিয়েন্সি তার কম হবে। তো এফিসিয়েন্সি কম হওয়ার অর্থ হচ্ছে সেই পার্টিকুলার পাইপ দিয়ে জল বেরোতে বেশি টাইম লাগবে, তাই এখানে বলছে ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স। ইফ বোথ দ্য পাইপস আর ওপেন ইন হাউ মেনি আওয়ার্স উইল দ্য ট্যাঙ্ক বি ফিল্ড। তো দেখো যে পাইপটা ফিল করছে তার টাইম কত লাগছে এক্স ঘন্টা, যে পাইপটা এমটি করছে তার টাইম কত লাগছে ওয়াই ঘন্টা। তো হিসেব মতো আমি যদি দেখি এটা হচ্ছে টাইম, তাহলে এদের এলসিএম যদি নিই, এলসিএম কত হবে এক্স ওয়াই, সেটা কি পাবো, ট্যাঙ্কের ক্যাপাসিটি, ট্যাঙ্ক ক্যাপাসিটি এক্স ওয়াই। এবার ট্যাঙ্ক ক্যাপাসিটিকে আমি যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে আমি পাইপদের এফিসিয়েন্সি পাবো। তাহলে যে পাইপটা ফিল করছে তার এফিসিয়েন্সি কত এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, দ্যাট ইজ ওয়াই। আর যে পাইপটা খালি করছে তার এফিসিয়েন্সি কত এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, দ্যাট ইজ এক্স। এবার যেহেতু প্রথম পাইপটা বা যে ফিল করছে সে এফিসিয়েন্সি তার সবসময় কী হবে, প্লাসে হবে। কেন প্লাসে হবে, কারণ সে ফিল করছে বা সে একটা কনস্ট্রাকটিভ কাজ করছে, গঠনমূলক কাজ করছে। আর যে পাইপটা খালি করছে তার এফিসিয়েন্সি সবসময় কিসে হবে, মাইনাসে হবে। কেন
না সে এমটি করছে, খালি করছে, বা সে একটা ডিস্ট্রাকটিভ কাজ করছে, সে ভাঙনমূলক কাজ করছে, বা এমন একটা কাজ করছে যাতে আমার যে কাজটা হয়েছে সেটার ক্ষতি হচ্ছে, বা সেটা হ্রাস পাচ্ছে, হয়ে যাওয়া কাজটা ক্ষতি করে দিচ্ছে। তো তার মানে আমি যদি দেখি এদের এফিসিয়েন্সি যদি দুটো পাইপই ভর্তি করতো, তাহলে একজনের এফিসিয়েন্সি এ একজনের বি হলে দুজনের টোটাল এফিসিয়েন্সি হতো এ প্লাস বি। কিন্তু এখানে একজন ভর্তি করছে, একজন কি করে দিচ্ছে, খালি করে দিচ্ছে, একজন প্লাসে কাজ করছে, একজন মাইনাসে। এবং যদি এফিসিয়েন্সি এ বি হয় তাহলে ওদের মিলিত এফিসিয়েন্সি কী হবে, ও এ ফিল করবে, আরেকজন বি কমিয়ে দেবে, তো এফিসিয়েন্সি এ মাইনাস বি হয়ে যাবে টোটাল এফিসিয়েন্সি। তো সিমিলারলি এখানে প্রথম পাইপ ওয়াই ভর্তি করবে, সেকেন্ড পাইপ এক্স খালি করে দেবে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কী হয়ে যাবে, টোটাল এফিসিয়েন্সি হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, এবার বলছে দুটো পাইপ একসাথে খোলা থাকলে ট্যাঙ্ক কতক্ষণে ভর্তি হবে। তো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, টাইম কতক্ষণ লাগবে কী করে বার করবো, টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, এক্স ওয়াই। আর যখন দুজনে একসাথে খোলা আছে এফিসিয়েন্সি কত, ওয়াই মাইনাস এক্স। তাহলে ট্যাঙ্ক ভর্তি হতে টোটাল কত টাইম লাগবে, দ্যাট ইজ এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স, দ্যাট ইজ অপশন ডি। অপশন সি কেউ করে এসো না, সি মানে পুরো উল্টো আনসার করছো তুমি, যেটা খালি করছে তাকে প্লাসে রেখে যে ভর্তি করছে তাকে মাইনাস বানিয়ে দিয়েছো। যদি কেউ অপশন সি ভাবো তো সে পুরো উল্টো কনসেপ্ট ভাবছো। তো এটা বোঝা গেছে, চলে আসবো পরের কোশ্চেনে। বলছে দ্য এজেস অফ সমীর অ্যান্ড তনুজা আর ইন দ্য রেশিও 8:15। তো সমীর তনুজা তাদের এখন প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজ 8:15। 9 years after the ratio of their ages will be 11:18। তাহলে 9 years after বা 9 years hence, এখন থেকে 9 বছর পরে ওদের এজ রেশিও হবে 11:18। তো দেখো সামিরের এজ কতটা ইনক্রিজ হবে, সামিরের এজ 3 ইউনিট বাড়বে, তনুজার এজও 3 ইউনিট বাড়বে। এই যে 3 ইউনিট বাড়ছে তোমার হিসেবে, তোমার রেশিওর হিসেবে যে 3 ইউনিট বাড়ছে কোশ্চেনে সেটাই বলছে কত বছর পরে, 9 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 3 বছর। তো তোমাকে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ, তাহলে ওদের বয়সের ডিফারেন্স কত, দুজনের 15 থেকে 8-এর গ্যাপ, দ্যাট ইজ 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 21 বছর, দ্যাট ইজ ওদের দুজনের বয়সের গ্যাপ কত, 21 বছর, অপশন বি। ক্লিয়ার প্রত্যেকের কাছে, দেখে নাও এজের কোশ্চেন আমরা এতটাই সহজে রেশিও দিয়ে করে ফেলতে পারি, এবং এগুলো সত্যিই সহজ কোশ্চেন। এজের কিছু ডিফিকাল্ট কোশ্চেন বা একটু কনসেপচুয়াল কোশ্চেন যেখানে এই গ্যাপটা 3 থাকবে না বা দুটো গ্যাপ আলাদা থাকবে, তো কী করে রেশিও ইকুয়েট করতে হয় আমরা দেখব। বিশেষ করে যারা WBCS মেন্স অ্যাপিয়ার করবে বা SSC CGL অ্যাপিয়ার করবে, SSC যে কোনো এক্সাম অ্যাপিয়ার করবে, তাদের জন্য ওই কনসেপ্ট শিখে যেতেই হবে। তো সেগুলো আমরা দেখবো এক এক করে, লেভেল আমাদের ধীরে ধীরে বাড়বে প্র্যাকটিসে, তো তখন আমরা দেখতে পাবো। পরের কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 54, দ্য স্পিড অফ আ কার ইনক্রিজেস বাই 2 কিলোমিটার আফটার এভরি 1 hour। ইফ দ্য ডিস্টেন্স ট্রাভেলিং ইন দ্য ফার্স্ট 1 hour ওয়াজ 35 কিলোমিটার, হোয়াট ওয়াজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল ইন 12 আওয়ার্স। আমাকে বলছে যে একটা গাড়ি আছে, তার স্পিড প্রতি ঘন্টা 1 ঘন্টা পর পর 2 কিলোমিটার করে তার স্পিড ইনক্রিজ করে প্রতি আওয়ারে। মানে ধরো প্রথম স্পিড ছিল x কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টা পর হয়ে যাবে x+2 কিলোমিটার পার আওয়ার, তার 1 ঘন্টা পর হয়ে যাবে আরও 2 বেড়ে x+4, x+6, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। তো তোমাকে এখানে বলছে শুরুতে ও ফার্স্ট আওয়ারে 35 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে, তার মানে ওর ইনিশিয়াল স্পিড কত ছিল, 1 ঘন্টায় 35 ট্রাভেল করে, মানে 35 কিলোমিটার পার আওয়ার। এবার যখন আরও পরের ঘন্টায় যাব, স্পিড কত হয়ে গেছে 37, তার পরের ঘন্টায় 39, মানে মনে করো এটা সকাল 10টায়, এটা সকাল 11টায়, এটা দুপুর 12টায়, দেন দুপুর 1টায় 41, এরকম করতে করতে বলছে 12 ঘন্টায়। 12 ঘন্টা মানে ধরো 10টা সকাল থেকে শুরু করেছো, তো রাত 10টা 10 PM এ গিয়ে, 10 PM এ গিয়ে বলছে হোয়াট ওয়াজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড ইন 12 আওয়ার্স। তাহলে এই অবধি ও যখন পৌঁছবে তো তখন ও কত ডিস্টেন্স ট্রাভেল করছে। ঠিক আছে, তার মানে ও কত ডিস্টেন্স ট্রাভেল করছে, তাহলে 1 ঘন্টায় প্রথমবারে 35 ট্রাভেল করেছে, তারপরের বারে 37 ট্রাভেল করেছে, তারপরের বারে 39 ট্রাভেল করেছে, তারপরের বারে 41 ট্রাভেল করেছে, এরকম করতে করতে কতগুলো টার্ম না 12 ঘন্টা, তার মানে 12টা টার্মস, আপ টু 12 টার্মস। এদের সাম আমাকে বার করতে হবে, মানে 35 থেকে শুরু করে আপ টু 12 টার্মস, এই সিরিজটার একটা সাম আমার দরকার। এটা কীরকম সিরিজ, এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি সিরিজ, সমান্তর প্রগতি সিরিজ, যেখানে প্রতি দুটো টার্মের মধ্যে ডিফারেন্সটা ইকুয়াল, যেটাকে আমরা বলে থাকি কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স সিডি সেটা ইকুয়াল 2 করে। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, আমার কতগুলো টার্মস আছে, নাম্বার অফ টার্মস কত, n 12, ফার্স্ট টার্ম এ কত 35, কমন ডিফারেন্স ডি কত 2। তো আমার এপি সিরিজের সামের ফর্মুলা কি হয়, সাম অফ এপি সিরিজ, সেটা কি হয়, সেটা হয় n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তো এখান থেকে আমি বসিয়ে দিই ভ্যালু, বের করে ফেলতে পারবো একদমই তাই, যে আমার এই টোটাল 35 37 39 করে 12 ঘন্টায়, দ্যাট ইজ 12টা টার্ম অবধি আমাকে ক্যালকুলেট করতে হবে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল হবে। তাহলে n কত 12/2, 2 ইন্টু 35 প্লাস 12 - 1 11 ইন্টু ডি হচ্ছে 2, সব বসিয়ে দিলাম।
তো এখান থেকে কত পাচ্ছি 70 প্লাস 22, দ্যাট ইজ 92, আর এখান থেকে কত পাচ্ছি 6, তো 6 90 540, আর 6 দুগুণে 12, 552 কিলোমিটার টোটাল ট্রাভেল করবে, দ্যাট ইজ অপশন সি, 552 কিলোমিটার ট্রাভেল করবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে প্রত্যেকে? দেখে নাও, তো আমরা সিম্পল একটা এপি সিরিজের ফর্মুলায় করতে পারলাম। যদি কেউ মনে করে আছে এপি সিরিজের ফর্মুলায় আমি মনে নেই, এপি সিরিজ আমার জানা নেই, তো সে আর কীভাবে করতে পারে? দেখো, এপি সিরিজ যদি জানা নাও থাকে, তুমি এইভাবেও ভাবতে পারো, বা তোমার অ্যাপ্রোচ কীভাবে হচ্ছে দেখো সেটা ডিপেন্ড করবে। তুমি দেখো, তুমি এভাবেও করতে পারতে ক্যালকুলেশনটা, ধরো এপির ফর্মুলাটা তোমার মনে পড়ছে না এক্সামে, স্মার্ট ভাবতে হবে, অঙ্কটা করে আসতে হবে। এরকম করতে করতে তোমার 12 টার্মস, 12 নম্বর টার্ম অব্দি চলছে। তো দেখো এখানে 35 আছে, এটা কত আছে 35 প্লাস 2, এটা কত আছে 35 প্লাস 4, এরকম করতে করতে এটা আছে কত 35 প্লাস, তার মানে বুঝতেই পারছো 2 4 6 করতে করতে কত হয়ে যাবে, মানে 2-এর গ্যাপ করে করে তুমি এরকম করে এগোচ্ছ। তো তোমাকে তাহলে বুঝতে হবে হচ্ছে যে কতগুলো টার্ম আছে। দেখো কোথায় যাচ্ছে তোমার সেটা জানার দরকার নেই, তুমি দেখতে পাচ্ছ প্রথম 35টার সাথে কিছু নেই, মানে 0 আছে, তারপরে 2 আছে, তারপর 4 আছে, তারপর 6 আছে, এরকম করতে করতে 12টা টার্ম, প্রথম টার্মটাতে 35-এর সাথে কিছু লেগে নেই, তার মানে 35-এর সাথে লেগে আছে এরকম কতগুলো টার্ম, 11টা টার্ম। তাহলে শুরু হচ্ছে 2 থেকে, 2 4 6 এরকম করতে করতে 11টা টার্ম। তো এটা হচ্ছে এন সংখ্যক ফার্স্ট এন ইভেন নাম্বারের সামটা তোমাকে বার করতে বলছে। এইটুকু পার্ট হবে ফার্স্ট এন ইভেন নাম্বারসের সাম বার করা। কতগুলো এন মানে এখানে কতগুলো, ফার্স্ট 11টা, ফার্স্ট 11, কারণ 2 থেকে শুরু হচ্ছে ইভেন নাম্বার এখানে, বা 0 থেকেও যদি তুমি ভাবো, তো 11 টার্মস অব্দি চলছে, 2 থেকেই আমরা ধরবো। তো তার সাম কি হয়, তার সাম হয় এন ইন্টু এন প্লাস 1, এন সংখ্যক ইভেন নাম্বারের সাম হয় এন ইন্টু এন প্লাস 1। তুমি যদি এটা মনে রাখতে পারো, তাহলে এখানে এন মানে কতগুলো, 11টা, তাহলে এইটুকু পার্টের সাম হবে 11 ইন্টু 12, দ্যাট ইজ 11 ইন্টু 12। আচ্ছা ঠিক আছে, এটাই রেখে দাও 11 ইন্টু 12। আর দেখো এরকম 35 কতগুলো আছে, 35 এরকম আসবে 12টা, 12টা টার্ম আছে, প্রত্যেকটাতে একটা করে 35 আছে ভেতরে, তাহলে 35 ইন্টু 12, তার মানে তোমার টোটাল সামটা কত হলো, 35 আছে 12খানা প্লাস 11 ইন্টু 12, তো 12 কমন নিয়ে নাও, 35 প্লাস 11, দ্যাট ইজ 12 ইন্টু 46, বা এখান থেকেও তুমি 552 বার করতে পারবে। তো যদি কোনো কারণে এপি সিরিজ ভুলে যাও, বা এপি সিরিজের সাম কী করে বের করতে হবে ভুলে যাও, কিন্তু যদি তোমার এটা মনে আছে যে এন সংখ্যক ইভেন নাম্বারের সাম এন ইন্টু এন প্লাস 1 হয়, ঠিক আছে, তাহলে তুমি করে আসতে পারবে। একইভাবে আরেকটা ডেটা এখানে লিখে রাখো বা মনে রাখবে, সিমিলারলি এন সংখ্যক এন অড নাম্বারের সাম কত হয়, এন সংখ্যক অড নাম্বার বা বিজোড় সংখ্যার সাম কত হয়, সেটা হয় এন স্কোয়ার। ঠিক আছে, ইভেনের হয় এন ইন্টু এন প্লাস 1, অডের হয় এন স্কোয়ার। চলে আসো পরের কোশ্চেন। দেখো বলছি, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ ₹300 অ্যাট দ্য রেট অফ 11% ফর 5 ইয়ার্স। একদম সহজ কোশ্চেন, করে ফেলো সকলে। দেখো আমরা খালি এটা দেখবো, 11% প্রতি বছরের রেট, 5 বছর, তাহলে টোটাল ইন্টারেস্টের রেট কত, 55% হয়ে যাচ্ছে। তাহলে 300-র ওপর 55%, দ্যাট ইজ 3 ইন্টু 55, দ্যাট ইজ 165 টাকা হবে ইন্টারেস্ট। ঠিক আছে, কোনো পি ইকোয়ালস টু আই ইকোয়ালস টু PRT/100 করার কোনো প্রয়োজন নেই। 11% রেট প্রতি বছরে, 5 বছরে টোটাল আমার এফেক্টিভ এসআই পার্সেন্টেজ কত হচ্ছে, বা সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজ হচ্ছে 55%, তো 355%, দ্যাট ইজ 165 টাকা হবে আমার সিম্পল ইন্টারেস্ট। পরের কোশ্চেনে চলে আসো। বলছে আলি ট্রাভেলস আ ডিস্টেন্স অফ 300 মিটার ইন 2 minutes and 30 seconds, হোয়াট ইজ হিজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। একদম সহজ কোশ্চেন, এখানে জাস্ট এক্সামিনার এটা দেখতে চায় যে তুমি কিলোমিটার পার আওয়ার নিয়ে যেতে পারো কিনা মিটার পার সেকেন্ড থেকে। তো 300 মিটার যাচ্ছে কতক্ষণে, 300 মিটার যাচ্ছে 2 minutes and 30 seconds-এ, 2 minutes আর 30, তার মানে 150 সেকেন্ডে। তো সরি, 2 minutes and 30 seconds মানে হচ্ছে 150 সেকেন্ড। তো 300 যদি 150 সেকেন্ডে যায়, তাহলে স্পিড কত, 2 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কী করতে হয়, 18-র 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে আনসার কত হয়ে যাবে 36/5। এবার দেখো তোমরা জেনারেলি 36/5 পাওয়ার পরে কী করো, 36/5কে 5 দিয়ে 36-এ ভাগ করছো, হয় এরকমভাবে করো বা মুখে মুখে করো। তো তোমরা করো 5 7 35, 1 0 7.2। তো এইরকমভাবে ভাগ করে চেক করার দরকারই নেই, আনসার তো সি আসবে, একদম ঠিক। তো দেখো আমরা কীভাবে আনসার ডিরেক্ট বার করতে পারি, নিচে যদি 5 আসে, 36/5 কী করবো, ওপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো। কেন করে দেবো, কারণ আমি দেখতে পাবো নিচে 10 হয়ে যাচ্ছে, ওপরে 72, তো 10 মানে একটা ঘর আগে ডেসিমাল বসিয়ে দাও, 7.2। ফর্সে তোমাকে বলছে 121/5 ভাগ করার দরকার নেই, কী করবো, 2 দিয়ে গুণ করে দাও, তো কত পাবো 242, আর নিচে জানি 10 এসে যাবে, তাহলে আনসার হয়ে যাবে কত 24.2, কেন না একটা ঘর আগে ডেসিমাল বসিয়ে দেবো। সিমিলারলি নিচে যদি 25 থাকতো, 36/25, কী করতাম, 4 দিয়ে গুণ করে দিতাম, কারণ আমরা জানি 4 দিয়ে গুণ করলে নিচে 100 আসে,
তারপরে দুটো ঘর আগে ডেসিমাল বসবে, আর উপরে কত আসছে 144, তাহলে 1.44 আনসার হয়ে যাবে। এইভাবে আমরা ক্যালকুলেশন ফাস্ট করতে পারি। তো যদি তোমাদের ভালো লাগে মেথড, তো অবশ্যই একবার কমেন্ট করে জানানো হোক যে ভালো লাগলো কি লাগলো না, প্রত্যেকে একবার জানাবে অবশ্যই। পরের কোশ্চেন দেখো কি বলছে। বলছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য টাউন এ টু দ্য টাউন বি ইজ 5 মাইলস, সি ইজ 6 মাইলস ফ্রম বি। একটা শহর আছে এ, সেখান থেকে আরেকটা শহর বি কত দূরে, 5 মাইল দূরে। বি থেকে আরেকটা শহর সি, সেটা কত, 6 মাইল দূরে। তো বলছে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম এ টু সি। তো এ থেকে সি এর ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হবে, দেখো চারটে অপশনের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই নিয়ে নেবো অপশন এ। বা এখানেও তুমি দেখতে পারো যে সেটা জাস্টিফাইড কিনা। হ্যাঁ, 5 আর 6 যোগ করলে 11, সব থেকে বেশি ডিস্টেন্স 11ই হতে পারে, তো এটা জাস্টিফাইড ডিস্টেন্স। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। তো দেখো এটা একটা সিম্পল কোশ্চেন, তোমাকে জাস্ট ভাগ করে দেখতে হবে যে কোন আনসারটা 3 দিয়ে কাটা যাচ্ছে। তো তুমি যদি এখানে চেক করো তো দেখতেই পাবে অপশন ডি হয়ে যাবে আনসার। করে দেখার কিচ্ছু নেই, নিজেরা চেক করবে। এখানে যেটা শেখার আছে, যেটা বলার আছে, ধরো তুমি 3 দিয়ে চেক করছো। প্রথম সংখ্যাটা কত আছে, 2435786। ছোটোবেলায় তোমাদের কি শেখানো হতো, ছোটোবেলায় শেখানো হতো যে সংখ্যাটার সাম 3 দিয়ে ডিভিজিবল সেই সংখ্যাটাও 3 দিয়ে ডিভিজিবল। তো তোমরা এখনও কি করো এক্সামে, 2 + 4 6 + 3 9 + 5 14 + 7 21 + 8 29 + 6 35 3 দিয়ে যাচ্ছে না, অতএব সংখ্যাটা যাবে না। এইভাবে আমরা করবো না, কারণ এই যে যোগ করতে সময়টা নষ্ট করছি, তার থেকে আমরা কি করব, আমাকে সংখ্যা দেওয়া আছে 2435786। আমি 3 দিয়ে যেগুলো কাটা যাচ্ছে এর মধ্যে থেকে যতটা অংশ কাটা যাচ্ছে, দেখো কি করে কাটতে হয়, তো সেটা আমরা কেটে নেব। যদি দেখি সবটাই কেটে গেল তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, যদি দেখি কোনো একটু পার্টও পড়ে আছে তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। যেমন আমি কি দেখতে পাবো, 2 24, দ্যাট ইজ 2 + 4 6, 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। 7 আর 8 15, 3 দ্বারা বিভাজ্য। 6 3 দ্বারা বিভাজ্য। 5 দেখো 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব সংখ্যাটা কাটা যাবে না। পরের সংখ্যাটা দেখো কত আছে, 3 5 7 6 9 8 1 2। প্রথমেই দেখো 1 আর 2 3 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, 6 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 5 এর সাথে 12 3 দ্বারা বিভাজ্য, 8 যাচ্ছে না, অতএব সংখ্যাটা বিভাজ্য নয়। তারপরটা দেখো 3336433। ঠিক আছে। তো 3 3 6 3 3 3 সব কেটে গেল, 3 দিয়ে 4 গেল না, তাহলে বিভাজ্য না। লাস্টটা দেখো 83479560, তাহলে একটাই অপশন পড়ে আছে, এটাই হবে। স্টিল মিলিয়ে নাও, 6 3 দিয়ে যাচ্ছে, 9 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 8 আর 4 12 3 দিয়ে যাচ্ছে, 7 আর 5 12 3 দিয়ে যাচ্ছে, সব কেটে গেল, অতএব সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 9 এর ক্ষেত্রেও আমরা একইভাবে চেক করতে পারি, এরকমভাবে যতটা কাটা যাচ্ছে যোগফল 9 দিয়ে কেটে কেটে আমরা দেখে নেবো পুরো সংখ্যাটা 9 দিয়ে কাটছে কিনা। পরের কোশ্চেনে আসবো। বলছে দ্য অ্যাভারেজ অফ m নাম্বারস ইজ n টু দ্য পাওয়ার 4 অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ n নাম্বারস ইজ m টু দ্য পাওয়ার 4, দ্য অ্যাভারেজ অফ m + n নাম্বারস। m সংখ্যক সংখ্যার অ্যাভারেজ হচ্ছে n টু দ্য পাওয়ার 4, তাহলে টোটাল কত, m × n টু দ্য পাওয়ার 4। আর n সংখ্যক সংখ্যার অ্যাভারেজ হচ্ছে m টু দ্য পাওয়ার 4, তাহলে তাদের টোটাল কত, n × m টু দ্য পাওয়ার 4। তাহলে মোট যোগফল কত এটা, আর কতগুলো সংখ্যা আছে m + n, তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে, ডিভাইডেড বাই m + n। তো ওপর থেকে কি কমন নেব, ওপর থেকে কমন নেব হচ্ছে mn কমন নেব। কি পড়ে থাকবে mn কমন নিলে, m³ + n³। আর নিচে কি পড়ে থাকছে, m + n। তো দেখো ওপরের কিউব, নিচে m + n, তো ওপরে কি পড়ে থাকবে, আমি যদি m³ + n³ ভাঙি, m + n ইন্টু কী হয়, m² - mn + n²। এবং নিচের m + n ওপরের m + n এর সাথে কেটে গেলে আমার আনসার কি পড়ে থাকবে, অপশন ডি। ঠিক আছে, এইটুকু করতে সকলে পারবে, একদমই ইজি কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে। বলছে ইফ মানিশ ওয়াক্স 20 km/h ফাস্টার দেন হি উইল সেভ 1 hour টু ট্রাভেল আ ডিস্টেন্স 600 km, হোয়াট ইজ দ্য ইউজুয়াল স্পিড অফ মানিশ। বলছে মানিশ যদি 20 km/ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন, তার স্বাভাবিক গতি কত। তো দেখো অনেকেই এটা করার জন্য কি করে, ফর্মুলা ইউজ করে। কীরকম ফর্মুলা ইউজ করে, দেখবে একটা ফর্মুলা আছে যে এস তার ন্যাচারাল স্পিড বা নর্মাল স্পিড ইন্টু তার স্পিড কতটা ইনক্রিজ হচ্ছে ডিভাইডেড বাই ইনক্রিজ ইন্টু সময়ের চেঞ্জ ডেল্টা টি। এই ফর্মুলা আমরা ইউজ করার কোনো প্রয়োজনই নেব না, আমরা বেসিক মেথডে করব এবং অপশান টেস্ট করে আনসার বার করে ফেলবো। কীভাবে করব, কারণ এই ফর্মুলা মনে রাখা, অ্যাপ্লাই করা, যে যদি তার দ্রুত হাঁটতেন তাহলে প্লাস হয়, যদি কম হাঁটতেন মানে 20 km/ঘন্টা স্লো হাঁটতেন তখন আবার সেখানে S - A নিতে হতো। তো এই সমস্ত আমরা ছকমারিতে যাব না, আমরা কি দেখব, 600 কিলোমিটার তাকে যেতে হয়, আগে তিনি যেতেন ধরো এক্স স্পিডে, আর 600 কিলোমিটার যেতে হয় এখন সে 20 স্পিড বাড়িয়েছে, তাহলে সে যাচ্ছে কত, x + 20 স্পিডে। তাহলে আমাকে বলো কোন ক্ষেত্রে তার কম টাইম লাগবে, যখন এক্স স্পিডে যাবে না x + 20 স্পিডে। তো x + 20 স্পিডে যেতে তার লেস টাইম লাগবে, তার মানে আগে যে টাইমটা লাগতো সেটা বেশি টাইম লাগতো, মোট টাইম লাগতো। এগুলো তো খাতায় লিখবো না, এটা জাস্ট বোঝার জন্য। তো আগে বেশি টাইম লাগতো, তাহলে এটা ছিল বড় টাইম, এখন কম টাইম লাগে, এটা হচ্ছে ছোট টাইম।
এবং এখন কতটা কম টাইম লাগে, এই বিয়োগফলটাই হচ্ছে 1 ঘন্টা। এবার তোমরা কেউ বোকার মতো কখনোই এই কোশ্চেনটা সলভ করার জন্য লসাগু করে, গুণ করে, বিয়োগ করে সলভ করবে না। এবার আমরা কি করব, এই যে এক্স বা তার নর্মাল স্পিড বা অ্যাকচুয়াল স্পিড, ইউজুয়াল স্পিড, তার ভ্যালুগুলো দেওয়া আছে 100, 120, 150, 160, 100, 120, 150, 160। তো আমরা এই অপশানগুলোকে এক একটা করে পুট করব, করে দেখব কোন ক্ষেত্রে এক্স এর ভ্যালু কী বসালে সলভ হয়ে 1 আসে। যেমন আমি প্রথমে 100 বসাবো, তো এক্স যদি 100 বসাই, 600/106 মাইনাস 600/100 + 20, 120, 5, তো 6 - 5 বিয়োগ হয়ে 1 আসছে। তো প্রথম আনসারই আমার আনসার হয়ে যাচ্ছে, অপশান এ আমার কারেক্ট আনসার। আমি যদি 120 বসাতাম তো কত আসতো, 5 মাইনাস 600/140, এটা একটা ফ্র্যাকশন আসতো, তো এদের বিয়োগফল 1 আসতো না। তাহলে এটা কেটে গেল। 150 বসাতাম, 4 মাইনাস তারপরেও 160 ফ্র্যাকশন আসতো, কেটে গেল। 160 বসালে পুরোটাই ফ্র্যাকশন আসতো, তো আমার কোনো আনসারটাই হতো না, তো 100 দিয়ে আনসার মিলবে, আনসার অপশান এ। তো দেখো এই ইকুয়েশন লিখে এই ভ্যালু পুট করতে কইটুকু সময় লাগবে, জাস্ট 30 to 40 সেকেন্ডস লাগবে, 30 to 45 সেকেন্ডস লাগবে। তোমার ফর্মুলা মনে রাখার থেকে অনেক সহজ। পরের কোশ্চেন দেখো, ইফ দ্য সাইড অফ আ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 30%, দেন ইটস এরিয়া ইজ ইনক্রিজ বাই। দেখো স্কোয়ারের সাইড যদি এ হয় তো স্কোয়ারের এরিয়া বা ক্ষেত্রফল কি হয়, এ স্কোয়ার। ঠিক আছে, তো একটা কথা মনে রাখবে, আগে আমি কোশ্চেনটা সলভ করে দিই, দেন আমি যেটা মনে রাখা সেটা বলবো। তো সাইড এ কী হয়েছে, 30% ইনক্রিজ হয়েছে। 30% ইনক্রিজ হওয়ার অর্থ কি, 30%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/10, তার মানে 10-এ 3 ইনক্রিজ হচ্ছে। দ্যাট ইজ সাইড অরিজিনালি যদি 10 থাকতো, 10 ইউনিট, এখন সাইড 3 বেড়ে কত হয়ে গেছে, 13 ইউনিট। তাহলে ক্ষেত্রফল এ স্কোয়ার কী হয়ে গেছে, 10 স্কোয়ার 100 থেকে 13 স্কোয়ার 169 হয়ে গেছে। দ্যাট ইজ ক্ষেত্রফল বেড়েছে কত, 69 ইউনিট। আর এই 69 ইউনিট বেড়েছে কার ওপর, অরিজিনাল 100-র ওপর। দ্যাট ইজ পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে, 69% ইনক্রিজ। আনসার হয়ে যাবে কত পার্সেন্ট এরিয়া বেড়েছে, 69% এরিয়া ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তো সিম্পল কোশ্চেন, আমরা জাস্ট এরকম দেখবো এক্সামে। এক্সামে আমাদের এত কিছু লেখার দরকার নেই, আমরা দেখবো কি 30%, দ্যাট ইজ 10-এ 3 ইনক্রিজ করেছে, তো 10 থেকে 13 হয়েছে, দ্যাট ইজ 100 থেকে 169, তো 69 বেড়েছে 100-র ওপর, দ্যাট ইজ 69% আনসার। জাস্ট এই কটা ডিজিট লিখলেই আমি আনসার বার করে ফেলতে পারবো। এটা যদি 30 না দিয়ে অন্য কিছু দিত তাও আমি করে ফেলতাম। যেমন আমাকে ধরো বললো যে 16.23% দৈর্ঘ্য বেড়েছে, তো 16.23% মানে কত, ফ্র্যাকশনাল ভ্যালু 1/6, তার মানে দৈর্ঘ্য 6 থেকে 7 হয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হয়েছে, 36 থেকে 49, তো ক্ষেত্রফল কতটা ইনক্রিজ হয়েছে, 13 ইনক্রিজ হয়েছে। তো 13 ইনক্রিজ হয়েছে কতর ওপর, অরিজিনাল 36-এর ওপর, তাহলে 100 রেসপেক্টে কত, 9, 25, তো আনসার যত আসবে এত পার্সেন্ট। ঠিক আছে, এবার যেটা বলার সেটা মনে রাখবে যে সাইড, দৈর্ঘ্য, লেন্থ, ব্রেথ, উইথ, পেরিমিটার, পরিসীমা বা সার্কামফারেন্স, পরিধি যেটা বৃত্তের ক্ষেত্রে, এই সবগুলো একক পরিবর্তন হয়। একক মানে ইউনিট, সেম ইউনিট, এদের সবার সেম ইউনিট। সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার, ঠিক আছে, ডেসিমিটার হলে ডেসিমিটার, কিলোমিটার হলে কিলোমিটার, যেভাবে খুশি তুমি, ইঞ্চি হলে ইঞ্চি। তো এদের সবার যেহেতু ইউনিট সেম, তাই এদের যদি কারুর ধরো বলে যে ধরো বর্গক্ষেত্রে বললো সাইড এ 10% বেড়েছে, আর যদি বলে পরিসীমার চেঞ্জ কত হবে, তো পরিসীমা যেহেতু সেম ইউনিটে বিলং করে, তো পরিসীমাও 10% ইনক্রিজ করবে। ঠিক আছে, সেম যাদের ইউনিট তাদের পার্সেন্টেজ চেঞ্জটাও সেম থাকবে, কিন্তু এরিয়া বা ক্ষেত্রফল বা এটা 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক ফিগার হলে সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া টিএসএ, কার্ভ সারফেস এরিয়া সিএসএ, বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল, এদের আবার সবার ইউনিট সেম, হয় মিটার স্কোয়ার, স্কোয়ার মিটার, বা সেন্টিমিটার স্কোয়ার, স্কোয়ার সেন্টিমিটার, বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। তো এদের ক্ষেত্রে কি হবে, যদি দৈর্ঘ্য বা প্রস্থ এ 10% বৃদ্ধি পায়, তো এদের স্কোয়ার, দ্যাট ইজ এই যে ভ্যালু তার স্কোয়ারের হিসেবে বৃদ্ধি পাবে। যেমন 10% মানে ধরো 10 থেকে 1 বেড়ে 10 থেকে 11 হচ্ছে, 10:11, তো স্কোয়ার বা ক্ষেত্রফল কী হবে, 100 থেকে 121 এই চেঞ্জে যাবে। আর যদি দেখি ভলিউম, যেটা কেবলমাত্র ফর 3D ফিগার, থ্রি ডাইমেনশনাল বা 3D ফিগারের জন্য, তো সেখানে ভলিউম সবসময় কী হবে, কিউবের রেসপেক্টে যাবে। যেমন তোমাকে একটা ধরো ঘনকের সাইড বললো 10% ইনক্রিজ করেছে, 10 থেকে 11 হয়েছে, তো তার ভলিউম কী হবে না, 10-এর কিউব থেকে 11-এর কিউব, এই চেঞ্জটা হবে। দ্যাট ইজ 1000 থেকে 1331, এই হিসেবে অনুপাত চেঞ্জ হবে। দ্যাট ইজ 331 বাড়বে, তো 331 বাড়বে কতর ওপর, 1000-এর ওপর, দ্যাট ইজ 33.1%, এই হিসেবে চেঞ্জ হবে। বোঝা গেছে প্রত্যেকের?
তো কিউবের ক্ষেত্রে যাবে ভলিউম, এরিয়া স্কোয়ারের রেসপেক্টে, সার্কামফারেন্স বা পেরিমিটার লেন্থের ইউনিট সেম, লেন্থের মতোই চেঞ্জ হবে। ঠিক আছে, আজকে আর একটা কোশ্চেন করব লাস্ট, পুরোটা আমরা শেষ করতে পারছি না, আজকের ভিডিওটা একটু ছোট রাখতে বাধ্য হচ্ছি, টাইম কম আছে তাই জন্য। তো নেক্সট ক্লাসে আমরা বাকিটা কমপ্লিট করে ফেলবো। তো আজকে 78 নাম্বার কোশ্চেনটা অবধি করছি। বলছে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 2490। দুটো সংখ্যা আছে, ধরো এ আর বি, তাদের সাম হচ্ছে 2490, বাট আমরা এরকম এ বি ধরে করবো না, অ্যালজেব্রিক মেথডে করবো না, আমরা রেশিও মেথডেই করবো। কি বলা হচ্ছে, ইফ 6.5% অফ ওয়ান নাম্বার, তার মানে প্রথমটার 6.5%, ধরো 6.5% অফ এ ইজ ইকুয়াল টু 8.5% অফ আদার, সেটা 8.5% অফ বি এর সমান। তো বলছে দেন দ্য গ্রেটার নাম্বার, যেটা বড় সেটা কত। তো আমি এখানে কি করব, এই কন্ডিশনটা থেকে আমি পার্সেন্টেজ কেটে দিলাম, পয়েন্ট কেটে দিলাম। এখানে যদি 65কে 5 দিয়ে কাটি 13, এখানে হচ্ছে 17, তাহলে আমি কি পেলাম 13 এ ইকুয়ালস টু 17 বি, বা এ অনুপাত বি আমি কত পেয়ে যাচ্ছি 17:13। ঠিক আছে, এ অনুপাত বি হচ্ছে 17:13। মনে রাখবে সবসময় 3x ইকুয়ালস টু 4y এইরকম যখন দেবে, তো তোমাকে যদি মুখে মুখে বলে এক্স ওয়াই কত হবে, তো ওয়াই এর সাথে যে কোএফিসিয়েন্ট বা ভ্যালুটা আছে সেটা হবে এক্স এর অনুপাত, এক্স এর সাথে যেটা আছে সেটা হবে ওয়াই এর অনুপাত। ধরো তোমাকে বলছে 7z ইকুয়ালস টু 5w, তো w অনুপাত z কত, তো z এর সাথে যেটা আছে সেটা w, w সাথে যেটা আছে সেটা z এর ভ্যালু। ঠিক আছে, আর যখন তিনটে থাকবে, ধরো তোমাকে বলছে 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c, এগুলো খুব কমন। এ অনুপাত বি অনুপাত সি বার করতে যদি মুখে মুখে বলে, আমরা কি করে বার করব না, দেখো এ এর সাথে 2 আছে, একে ছেড়ে দাও, বাকি দুটো কোএফিসিয়েন্ট গুণ করবে, এর ভ্যালু। বি এর সাথে যেটা আছে সেটা ছেড়ে বাকি দুটোকে গুণ করো, সেটা বি এর ভ্যালু। সি এর সাথে যেটা আছে সেটাকে ছেড়ে বাকি দুটোকে গুণ করো, সেটা সি এর ভ্যালু। এবার এদেরকে ছোট করে নাও, 6 4 3, এটা হয়ে যাবে এবিসির অনুপাত। ঠিক আছে, কি করা হলো বোঝা গেছে, যেটা বলবে সেটাকে ছেড়ে বাকি দুটোকে গুণ করা। তো এখানে এ বি পেলাম 17 13, তাহলে কে বড়, এ ইজ গ্রেটার দ্যান বি, বুঝতেই পারছি এর অনুপাত বেশি, তাহলে এর ভ্যালু বার করতে হবে। তো দুজন মিলে কত, দুজন মিলে 17 + 13 30 ইউনিট, আর দুজন মিলে 30 ইউনিট, সেটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, দুজন মিলে কত 2490, তাহলে 30 ইউনিটের ভ্যালু যদি 2490 হয়, 1 ইউনিটের ভ্যালু কত, দ্যাট ইজ 83। আর তাহলে 17 বা বড় সংখ্যাটা কত, 17-এর ভ্যালু কত 83 × 17। এবার দেখো আমি এখানে কি করব, পুরো গুণটা করব, কোনো দরকার নেই। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের এককের অঙ্ক বা ইউনিট ডিজিট আলাদা, তো আমার এখানে গুণ করে কত আসছে 3 7 21, এক আসবে ইউনিট ডিজিট, একটাই অপশান আছে, অপশান সি। তো ইউনিট ডিজিট চেক করে আমি আনসার ডিরেক্টলি বলে দিতে পারি। তো আজকে আমাদের ক্লাসটা এই অবধিই রাখছি, একটু সংক্ষিপ্ত ক্লাস রাখলাম, জাস্ট আজকে একটু সময়ের অভাব আছে বলে, তার জন্য আমি দুঃখিত। পরের দিনের ক্লাসটা আমরা ডেফিনেটলি বাকিটা কমপ্লিট করব, এবং বড় ক্লাসই দেওয়ার চেষ্টা করব, যাতে একটা ক্লাসে তোমাদের যেমন আগের দিন 25টা কোশ্চেন করেছিলাম 25টাই করাতে পারি, তো সেটাই আমার টার্গেট থাকবে। আজকের ক্লাসটা একটু ছোটো দেওয়া হলো। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নোট করে নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার 8813005030, তোমরা তোমাদের যে কোনো রকম ডাউট কোয়ারি, তোমাদের কোনো রকম কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমরা ইউটিউবে যেমন ফ্রি প্র্যাকটিস ব্যাচ দিচ্ছি, এই ফ্রি প্র্যাকটিস তোমাদের চলবে, প্রিভিয়াস ইয়ার সলিউশন বা মডেল কোশ্চেন সলিউশন, বিভিন্ন এক্সামের পেপার আমরা এখানে সলভ করব। ম্যাথ আসছে, এখন জিকে আসছে, এরপর ধীরে ধীরে ইংলিশ, রিজনিং, জেনারেল সায়েন্স, সমস্ত সাবজেক্ট, ইকোনমিক্স, জিওগ্রাফি, পলিটি, এভরি সাবজেক্ট স্পেসিফিক ক্লাসও তোমাদের প্র্যাকটিসের জন্য আসবে। এছাড়া আমাদের কিছু থিওরি ক্লাস বা কিছু প্র্যাকটিস পেইড ক্লাসও চলছে, যদি সেই ব্যাচে কেউ জয়েন করতে চাও, আমাদের সমস্তটাই অনলাইন ক্লাস করানো হয়। যদি কেউ মনে করো যে এই রকম মেথডগুলো শেখার জন্য আমাদের থিওরি ব্যাচগুলোতে জয়েন করতে চাও, বা আমাদের লাইভ প্র্যাকটিস ক্লাস যেগুলো পেইড ব্যাচ জয়েন করতে চাও, তো তাতেও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারো। বাকি যারা ইউটিউবে আমাদের ফলো করছো, তাদের জন্য প্রতিদিন ইউটিউবের সন্ধ্যে 8টায় ক্লাস আসবে, তো তোমরা সেগুলো ফলো করো, ডেফিনেটলি তোমরা হেল্প পাবে। এবং যদি তোমরা হেল্প পাও তো বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং আমাদের অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে। তোমাদের ফিডব্যাক পেলে তবেই আমরা আরও নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের সামনে আনতে পারবো। তো আজকে এই অবধিই থাকলো, দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড থ্যাংক ইউ ফর লাইকিং আস। গুড নাইট।